বাংলাদেশে নির্বাচন, কিন্তু সেখানেই নেই আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত হওয়ার পরে কোথায় আছেন শেখ হাসিনা, তারেক রহমান থেকে জামাত, এনসিপি? একের পর এক ইস্যুতে এবার মুখ খুললেন বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম পশ্চিমবঙ্গের কোনো বাংলা সংবাদপত্রের সঙ্গে কথা বললেন তিনি। শেখ হাসিনার সঙ্গে আলাপচারিতায় সংবাদ প্রতিদিনের অরিঞ্জয় বোস। সাধারণ নির্বাচন দোরগোড়ায়, এদিকে আওয়ামী লীগ লড়াই থেকে ব্রাত্য। নতুন যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকারকে কি আপনি মেনে নেবেন? সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবেন? আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত যে কোনো নির্বাচন আর যাই হোক অবাধ, সুষ্ঠু বা অংশগ্রহণমূলক হতে পারে না। তাই এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কোনো সরকারই তথাকথিত গণতান্ত্রিক বৈধতা দাবি করতে অসমর্থ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুচিন্তিতভাবে। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এর ফলে লক্ষ লক্ষ নাগরিক তাদের পছন্দের দলকে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে কিন্তু বঞ্চিত হলেন। বাংলাদেশের জনগণ যদি আমাদের ভোট না দেয়, তাহলে সেই ভোটের সদর্থ নিষ্পন্ন হয় না। ঐতিহাসিকভাবেই একথা সত্য। 30% বেশি ভোটার এবার নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে। তাহলে এই নির্বাচন জিতে যেই সরকার গড়ুক না কেন, তার কর্তৃত্ব তাৎক্ষণিক এবং তা অচিরে গভীর সংকটের মুখে পড়তে বাধ্য। মোহাম্মদ ইউনূসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছে বিপুল জনপ্রিয়তা দেখে। জামাত ইসলামী অথবা জামায়াত ইসলামী এবং এনসিপি একজোটে ভোট প্রস্তুতির কাজ করছে বলে খবর। এই জোটকে আপনি কিভাবে দেখেন এবং এই জোট সম্পর্কে আপনার অভিমতই বা কি? এনসিপি প্রাথমিকভাবে যুব আন্দোলনের মুখ হিসাবে নিজেদের তুলে ধরেছিল। তারপর দেখা গেল কয়েক মাসের মধ্যেই এনসিপি নেতারা এমন এক রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধলেন যে দল 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। ক্রমে আমরা এও দেখলাম এই রাজনৈতিক দলটির কেষ্টবিষ্টু নেতাগণ যুদ্ধাপরাধী। হুমকি দিয়ে, হিংসা ছড়িয়ে, রক্তপাত ঘটিয়ে, রণদামামা বাজিয়ে জামায়াতে তাদের পক্ষে ভোট নিশ্চিত করতে চায়। সাধারণ জনগণের উপর জোর জবরদস্তি করতেও তারা দুবার ভাবে না। ফলে কার আসল শক্তি কোথায় নিহিত তা তো দিনের আলোর মতো স্পষ্ট। তবে জামায়াতে এবং তার মিত্র রাজনৈতিক শক্তিগুলির লাগাম ছাড়া মৌলবাদী আস্ফালন দেখে আমি সবচেয়ে উদ্বিগ্ন। এরা বাংলাদেশের রোজকার জীবন একেবারে বিপর্যস্ত করে দিয়েছে। ওসমান হাদির মৃত্যু বাংলাদেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছিল। আপনি কি মনে করেন যে এই ঘটনার নেপথ্যে আরো বড় কোনো ষড়যন্ত্র রয়েছে? ওসমান হাদির মৃত্যু দুঃখজনক, তবে বাংলাদেশের বর্তমান বিশৃঙ্খলতার সঙ্গে এই ঘটনাটি সরাসরি জড়িত। আইনের শৃঙ্খলা না থাকার জন্যই বাংলাদেশ এই অন্তর্বর্তী সরকারের গ্রাসে পড়েছে। অন্তর্বর্তী সরকার যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় অপারগ তাও স্পষ্ট। যেটুকু জেনেছি, বিএনপি, জামায়াতে এবং এনসিপি পরস্পরের সঙ্গে নির্বাচনী হিংসা ও সংঘাতে লিপ্ত। নির্ভুল ও বিশ্বাসযোগ্য তদন্তের পথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের সমর্থকরা সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশের নিকটতম বন্ধু ভারতের বিরুদ্ধে জনতাকে খেপিয়ে তুলতে ব্যস্ত। বাংলাদেশকে মবের মুলুক বানাতে চাইছে তারা। সংবাদপত্রের অফিস জ্বালানো হয়েছে, একাধিক সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে, কূটনীতিকদের অপমান ও হয়রান করা হয়েছে। হাদির সুবিচারের সঙ্গে এসবের যোগ কোথায়? ন্যায় বিচার প্রার্থনা করার আড়ালে এই যে সংগঠিত বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো, তা তো আদতে ভিন্নমত পোষণকারী কণ্ঠস্বরকে আতঙ্কিত, নীরব ও নির্মূল করার জন্যই পরিকল্পিত। মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন আপনার শাসন ব্যবস্থার পতনের জন্য। এখন চীন এবং পাকিস্তান তাদের যোগ্য দোসর হয়ে উঠেছে। আপনার কি বক্তব্য? সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব বিসর্জন দিলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরের উপর আধিপত্য কায়েম করতে অনুমতি প্রদান করলে আমি হয়তোবা ক্ষমতায় থাকতে পারতাম অনায়াসে। তা কিন্তু করিনি, মাথা ঝোঁকাইনি। দেশবাসীর কাছে একটি অনুরোধ, দয়া করে মৌলবাদীদের ছলচাতুরিতে প্রভাবিত হবেন না। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই সর্বসম্মতভাবে মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডের নিন্দা করছে।
তার সরকারের অনেক সদস্য প্রতিবাদ স্বরূপ পদত্যাগ করছেন। লক্ষ লক্ষ বাংলাদেশি ক্রমশ বুঝতে পারছে কোথায় গলদ, এটি আসার কথা। আর পাকিস্তানকে নিয়ে মোহাম্মদ ইউনূসের মাতামাতিতে কি আর বলবো, দক্ষিণ পূর্ব এশিয়ায় পাকিস্তান নেহাত একটি আঞ্চলিক শক্তি, অথচ তিনি আন্তর্জাতিক অনুমোদনের ভিক্ষা চাইছেন পাকিস্তানের কাছে। মৌলবাদীরা কি পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের সুখ শান্তিতে বিঘ্ন ঘটাতে উদ্যত? টানাপোড়েনের যে চঞ্চল ছবি দেখতে পাচ্ছেন তা সম্পূর্ণরূপে মোহাম্মদ ইউনূসের হাতে গড়া। ভারতের বিরুদ্ধে প্রতিকূল বক্তব্য পেশ করা, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে না পারা, চরমপন্থীদের বিদেশ নীতি পরিচালনা করার সুযোগ করে দেওয়া, সবই ইউনূস সরকারের অবদান। এখানেই কিন্তু শেষ নয়। এ সমস্ত পর গণ্ডগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়লে অগাধ বিস্ময় প্রকাশ করে দায়িত্ব ঝেড়ে ফেলতে চান তিনি। ভারত বিগত বেশ কয়েক দশক ধরে বাংলাদেশের অন্যতম বন্ধু। দুটি দেশের সম্পর্কের গভীরতা বর্তমানের অস্থায়ী সরকারের চেয়ে অনেকাংশেই স্থিতিশীল। আমি নিশ্চিত বৈধ শাসন ব্যবস্থা পুনরুদ্ধার হলে গত 15 বছর ধরে আমরা যে সংবেদনশীল কূটনৈতিক বলয় গড়ে তুলেছিলাম তা ফিরে আসবে। আপনি কি দেশে ফিরবেন? আমার দেশে ফেরা নির্ভর করছে গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিচালনার উপর। বাংলাদেশে বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে। জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি, আমি বাংলাদেশেরই সেবা করেছি। মনে রাখতে হবে, আমি কিন্তু ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসিনি। আমার জন্য লক্ষ লক্ষ নিরপরাধ সাধারণ মানুষ যাতে বিপদে না পড়ে, এই শঙ্কা থেকেই বাধ্য হয়েছিলাম দেশ ছাড়তে। এই অনির্বাচিত অবৈধ ইউনূস প্রশাসন ভারতের সঙ্গে বাংলাদেশের সহৃদয় সম্পর্ককে চুলোয় পাঠিয়ে চরমপন্থী শক্তির হাত শক্ত করছে। তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন কি বিএনপিকে শক্তিশালী করবে বলে মনে হয়? তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের পুনর্নবীকরণ বা সংস্কারের সূচক নয়, বরং এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক জলবায়ুকে আরও পশ্চাদমুখী করে তুলবে। বাংলাদেশ ইতিমধ্যেই দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের চড়া মূল্য দিয়েছে। বছরের পর বছর ধরে নির্বাসনে থেকে নিশ্চিন্তের জীবন কাটানোর ফলেই রোজকার সংগ্রাম ও বাস্তবতা থেকে তারেক অনেক দূরে। তাছাড়া আমি বিশ্বাস করি না বাংলাদেশ এমন ব্যক্তির কাঁধে ভর করে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে যার রাজনৈতিক উত্তরাধিকার চরমপন্থী শক্তির সঙ্গে জোট বেঁধে এবং হিংসা মন্থনের দ্বারা সংজ্ঞায়িত। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।